আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে গত ক্লাসে হচ্ছে আমরা যতটুকু পর্যন্ত পড়েছি, যাচ্ছে আমরা হচ্ছে টেবিল করেছি, তাই না? তো আজকে আমরা হচ্ছে লিস্ট থেকে শুরু করব। তো লিস্ট আমরা যদি এখানে আমাদের একটা ব্যাচ 5, তাই না? ব্যাচ 4 আপনারা ক্লাস ব্যাচ 4 ক্লাস 3। আচ্ছা, তো আমার এখানে অলরেডি ফোল্ডার তৈরি করা আছে। আপনারা কি ফোল্ডারগুলো কম্পিউটার তৈরি করে নেবেন? আচ্ছা, আর index.html তৈরি করা আছে, আমি এটাকে এডিট করতেছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন লিস্ট শিখব। তো HTML এর লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো লিস্ট কি কাজে লাগে? লিস্ট হচ্ছে ধরেন আপনি বাজার থেকে বাজারে যখন যান তখন একটা কাগজের মধ্যে লিখে নিয়ে যান না যে 1 নম্বরে অমুক, 2 নম্বরে অমুক, 3 নম্বরে লিস্ট আকারে। তো এটা HTML এর মাধ্যমে কিভাবে করবেন সেটা এখন আমি দেখাবো। তো লিস্ট অনেক কাজে লাগে। আমরা যখন মেনু তৈরি করবো, আমাদের ওয়েবসাইটে যখন মেনু তৈরি করা লাগতে পারে, তখন আমরা HTML এর লিস্ট ব্যবহার করবো। কিভাবে সেটা দেখি। তো লিস্ট আমি বললাম যে দুই প্রকার, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট আর এটা হচ্ছে আপনার অর্ডার্ড লিস্ট। আপনার সঙ্গে কাগজ কলম রাখতে পারেন। লিস্ট টু টাইপস, এগুলো আমি কমেন্টের মধ্যে লিখে দিই। কমেন্ট কি এগুলো আমি একবার বলেছিলাম, আমি আবার আজকে ক্লাসে বলবো যে কমেন্ট আসলে কি কাজে লাগে। আচ্ছা, তাহলে লিস্ট হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ হচ্ছে এরকম যে ইউএল দিয়ে শুরু আর ইউএল দিয়ে শেষ। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ, ঠিক আছে? আর অর্ডার্ড লিস্টের ট্যাগ হচ্ছে আপনার ওয়েল ওয়েল ক্লোজ। তো এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ আর এটা হচ্ছে অর্ডার্ড লিস্টের ট্যাগ। আমরা এখন এই বডি ট্যাগের মধ্যে আনঅর্ডার্ড লিস্ট আগে প্র্যাকটিস করি। তো আমাদের আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল ক্লোজ। তো এখানে লিস্টের যে আইটেমগুলো, আমরা যদি বাজারে যাই, বাজার থেকে যে জিনিসপত্রগুলো কিনি, তো এগুলো সাধারণত হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমগুলোকে রাখতে হবে হচ্ছে এলআই ট্যাগের ভিতরে। এলআই ট্যাগের ভিতরে তো আমি বাজার থেকে পটেটো কিনলাম, আমি বাজার থেকে ফিশ কিনলাম, আমি বাজার থেকে অনিয়ন কিনলাম, ঠিক আছে? তো এখন যদি আমি পেজটাকে আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে কি দেখতে পারি দেখি। ওয়েবসাইট index.html, তাহলে দেখতে পাবো যে একটা লিস্ট আগে রয়েছে, কিন্তু বাট এখানে এই যে চিহ্নটা, এটা হচ্ছে আপনার ডিক্স। লিস্টের বিভিন্ন টাইপ থাকে। তো আনঅর্ডার্ড লিস্টের যে টাইপ, আনঅর্ডার্ড লিস্টের টাইপ সাধারণত থাকে আপনার, মানে আনঅর্ডার্ড লিস্টের টাইপ থাকবে হচ্ছে ডিক্স, তারপর থাকতে পারে হচ্ছে সার্কেল, তারপর থাকতে পারে হচ্ছে স্কোয়ার, আবার নানও দেওয়া যায়। এগুলো হচ্ছে লিস্টের আনঅর্ডার্ড লিস্টের টাইপ। তো এখন ডিফল্টভাবে যে টাইপটা আছে সেটা হচ্ছে ডিক্স, DISC, ডিক্স। দেখি এই জন্য অ্যাড হচ্ছে আমাদের সাথে। যে তাহলে কি বললাম যে আনঅর্ডার লিস্টের যে টাইপ সেটা হচ্ছে ডিফল্টভাবে থাকে ডিক্স। এখন আমি টাইপটা চেঞ্জ করব কিভাবে? তাহলে এই যে ইউএল ট্যাগের মধ্যে আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন, সেটা হচ্ছে টাইপ। টাইপ ইকুয়াল টু দিয়ে দিলাম আমি সার্কেল। তাহলে দেখেন এখানে যে আগে যে দিক ছিল, এই যে এটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে সার্কেল, ঠিক আছে? সার্কেল হয়ে গেছে। এখন আমি যদি সার্কেলটা চেঞ্জ করে আমি যদি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আবার যদি আমি এখানে দিই এনওএনই না, তাহলে দেখি কি হয়। মানে কোনো লিস্টের যে টাইপ কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে না।
তাহলে লিস্টের আনঅর্ডারড লিস্টের টাইপ হচ্ছে 4 ধরনের, ডিস্ক, সার্কেল, স্কোয়ার, নান। আর ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে ডিস্ক। আশা করি আপনারা আনঅর্ডারড লিস্ট বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে অর্ডারড লিস্ট। তো অর্ডারড লিস্টের ক্ষেত্রে সেম জিনিসই লিখবো, শুধুমাত্র ইউএল এর স্থলে হবে ওয়েল, এখানে হবে ওয়েল। তো আমরা দেখি এটার আউটপুটে কি আসে। এখানে দেখা যাবে যে 1 2 3 আকারে আসছে, ডিফল্ট ভাবে 1 2 3 আকারে আসতেছে। তো এই যে টাইপটা 1 2 3 আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটার টাইপ কি হতে পারে আমরা একটু লিখি। এটার টাইপ হতে পারে হচ্ছে আপনার 1 থেকে শুরু হতে পারে, আবার এ থেকে শুরু হতে পারে, আবার স্মল এ থেকে শুরু হতে পারে, তারপরে আপনার হচ্ছে রোমান সংখ্যা থেকে শুরু হতে পারে। আচ্ছা, আমরা একটার পর একটা দেখবো যে আসলে কোনটা কি কাজে লাগে। তো এই 1 ছিল কি ডিফল্ট ভাবে 1 2 3। আপনি যদি টাইপ 1 দেন তাহলে একই কাজ করবে, ঠিক আছে। আবার এ আমি যদি এখানে এ দেই, টাইপ যদি চেঞ্জ করে দিই, আমি যদি বলি যে তোমার এখন টাইপ হবে এ, তাহলে এখন শুরু হবে এ থেকে এ বি সি ডি এরকম ভাবে। তাহলে দেখেন এই যে এ বি সি এরকম ভাবে শুরু হবে। আমি যদি এ চেঞ্জ করি স্মল এ দেই, তাহলে হবে স্মল এ বি সি, যে স্মল এ বি সি। আচ্ছা, আমি যদি টাইপ চেঞ্জ করে রোমান সংখ্যার আই দেই, রোমান সংখ্যার বড় হাতের আই, তাহলে হবে আপনার এই যে বড় হাতের 1 2 3। আমি যদি স্মল আই দেই তাহলে হচ্ছে এই যে ছোট হাতের। আর আমি যদি নাম দেই তাহলে কোনো টাইপই দেখাবে না। দেখি তাহলে। আচ্ছা, এক্ষেত্রে নান মেবি কাজ করে না, অর্ডার লিস্টের ক্ষেত্রে নান কাজ করে না। তো একটা টাইপ থাকতেই হবে সেক্ষেত্রে। সেটা দেখেন ওরা কিন্তু নাম দেওয়াতে 1 2 3 নিয়েছে, তার মানে 1 2 3 হচ্ছে ফিক্সড একটা টাইপ, যেটা আপনি নান করতে পারবেন না, আর অন্যটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা বুঝলাম আসলে জিনিসটা কি। তো এতটুকু কারো প্রবলেম হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট? না স্যার, সহজ জিনিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হলো ব্লক কুয়েট। হ্যাঁ, তো ব্লক কুয়েট জিনিসটা কি আমরা যদি একটু দেখি। ব্লক কুয়েট আমি এটা আবার মুছলাম। আচ্ছা, এটা মুছি আমি, এখানে লিখে দিই ব্লক কুয়েট। এখন শিখতেছি আমরা তাহলে ব্লক কুয়েট। ওকে, তো ব্লক কুয়েট সব মানে হচ্ছে আমরা জানি কোটেশন হচ্ছে কি। কোটেশন মানে হচ্ছে কোনো একটা উদ্ধৃতি দেওয়া, কোনো একটা ব্যক্তি কোনো একটা কথা বলে গেছে, তো ওনার কথাটাকে একটা ব্লকের মধ্যে রাখা, অর্থাৎ কোটেশনের মধ্যে রাখা, অথবা কোনো একটা মাঝখানে রাখা আর কি, লেখাটাকে, যাতে বোঝা যায় যে ওনার উক্তি এটা। আমরা অনেক সময় রচনা লেখার সময় তখন বলি যে অমুকজন বলেছেন এটা, অমুকজন বলেছেন এটা, প্যারাগ্রাফ লেখার সময় আগে বলতাম ছোট থাকতে, এখন তো রচনা লিখতে হয় না। আচ্ছা, এখন তাহলে আমি ব্লক কুয়েট জিনিসটা, ব্লক কুয়েট হচ্ছে একটা ট্যাগ। তো এই ট্যাগটা কিভাবে লিখতে হবে, সেম এটাকে কপি করি, ব্লক কুয়েট। আচ্ছা, এটা বোঝার জন্য হচ্ছে আমি উপরে একটা h1 ট্যাগ দিলে একটা হেডলাইন দিলাম, h1 ট্যাগ ক্লোজ। এখানে আমি লিখলাম সাপোজ যে রবি, লিখতে পারি যে পিএম প্রাইম মিনিস্টার সেইস বা কিছু একটা। তো দিলাম। তো ব্লক কুয়েটের মধ্যে লিখবো হচ্ছে তিনি কি বলেছেন, যে এটা যাতে ওনার বক্তৃতা যদি ঠিকমতো বোঝা যায়। তো আমি এখানে যে হাবিজাবি কিছু লেখা নিয়ে আসি, ধরেন এপসন, কপি করলাম আর এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস সেভ করার পরে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এই যে এই লেখাটা হচ্ছে মানে মাঝ বরাবর চলে আসছে, বোঝা যায় যে প্রাইম মিনিস্টার এই কথাটা বলেছেন। পরে যদি আমি অন্য একটা ট্যাগ নিই তাহলে এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে কিন্তু শুরু হবে না। আর এটা হচ্ছে ব্লক কুয়েটের মধ্যে রাখা হয়েছে, এই জন্য এটা মাঝ বরাবর চলে আসছে। এই কাজটা আপনি অন্য ট্যাগ দিয়ে করতে পারেন, ঠিক আছে। সেন্টার ট্যাগ ইউজ করে করা যায় মাঝে আনার জন্য, বা অন্য আমরা সিএসএস স্টাইল শিট ব্যবহার করে এগুলো করতে পারি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ব্লক কুয়েট, আর আরেকটা বিষয় হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে কোটেশন।
মানে আপনি দেখা যাচ্ছে যে একটা দুটা লাইনের মধ্যে আপনি কোটেশন দিবেন। তো আমরা তো সাধারণত কোটেশন এভাবে দিতে পারি, দেখি এভাবে হয় কিনা। এভাবে এভাবে হয় কিনা কোটেশনটা দেখেন। এভাবে কাজ করেছে, বাট আপনি চাইলে কোডের মাধ্যমে দিতে পারবেন। মানে এখানে যদি আপনি লেখেন কিউ টেক ক্লোজ, এখানে কিউ কিউ লিখলাম, তাহলে দেখি কি হয়। দেখেন সেম কাজ, মানে আমি কিন্তু এখন এই যে কোটেশনটা কিন্তু এখানে নাই, তারপরে কিন্তু কোটেশন চলে আসছে। তার মানে এটা কার কাজ? এটা হচ্ছে আপনার কিউ ট্যাগের কাজ, কিউ এই যে কোটেশন। ঠিক আছে, আশা করি আপনারা ব্লক কোয়েট এবং কিউ ট্যাগের ব্যবহার বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হলো আপনার আইফ্রেম। আইফ্রেম নিয়ে অলরেডি আমরা কাজ করেছিলাম কখন, যখন ইউটিউব থেকে একটা ভিডিও যখন আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম, তখন আমরা ওইটার ব্যবহারে দেখেছিলাম। তো এখন আমি দেখাবো হচ্ছে কোন একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে কীভাবে দিতে পারবেন। আপনাদের মাঝে মাঝে প্রয়োজন হয় যে আপনার ওয়েবসাইট থেকে রেজাল্ট মানুষে দেখুক, বা আপনার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে ভিজিট করা যাবে, এরকম কোনো অপশন যদি আপনি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আইফ্রেম ইউজ করতে হবে। অথবা আপনার ওয়েবসাইট থেকেও মানুষ ফেসবুক ইউজ করতে পারবে, তো সেক্ষেত্রে আপনি আইফ্রেম ইউজ করতে পারেন। তবে অনেক ওয়েবসাইট কিন্তু আইফ্রেমের মধ্যে দিতে পারবেন না, যেমন আমি একটু আগে বললাম ফেসবুকে আপনার ওয়েবসাইট ইউজ করতে পারবেন না, কারণ ফেসবুকটা হচ্ছে ফেসবুকের কিছু প্রাইভেসি থাকে। ফেসবুক, তারপরে টুইটার, আরও কিছু ওয়েবসাইট আছে, এগুলোকে আপনি ইউজ করতে পারবেন না। তো আপনি কোনগুলো পারবেন কোনগুলো পারবেন না সেগুলো আপনি ইউজ করলে বুঝতে পারবেন। আমি যে একটা ওয়েবসাইটকে আপনাদের নিয়ে যাই, এটা হচ্ছে এডুকেশন। কথা বুঝি না, কেটে কেটে আসছে। আপনার কি সবার কথা কেটে কেটে যাচ্ছে না আপনি শুধু? আচ্ছা দেখেন, আমি বলতেছি যে আপনাদের মাঝে মাঝে মনে এমন এমন প্রয়োজন হতে পারে যে অন্য একটা ওয়েবসাইটকে আপনাদের ওয়েবসাইটে শো করানো, বা আপনার আপনার নিজের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটকে মানুষ ভিজিট করতে পারবে। কারণ আপনার ওয়েবসাইটে এই জিনিসটা থাকবে, মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবে, এখানে ঢুকতে হবে না। তো আপনি এই জিনিসটা কিভাবে আপনার ওয়েবসাইটে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নোটপ্যাডে যাচ্ছি। আমার এখন আপাতত এগুলোর দরকার নেই, তাহলে আমি একটা কাজ করি এখানে। আচ্ছা এগুলো থাক, এগুলো থাক, থাক। আচ্ছা আমি আগে যা করিয়েছি আপনাদের কোড দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করার সময় এগুলো দেখে দেখে করতে পারবেন, এই জন্য আমি এগুলো রেখে দিচ্ছি, ঠিক আছে? অনেক সময় মনে না থাকতে পারে, এগুলো আপনাদের দিয়ে দেবো। আচ্ছা তাহলে এখানে যেটা ছিল, আচ্ছা ছিল, তাহলে এখন আমি যেটা শিখবো সেটা হচ্ছে আইফ্রেম। আইফ্রেমের মাধ্যমে করবো। তো ব্লক কুয়েটটা তো পারবেন, ব্লক কুয়েট হচ্ছে ব্লক কুয়েট ট্যাগের মধ্যে এটা লিখি না, ইউএল আর ইউএলটা লিখে দিলাম, এরপর ট্যাগগুলো এক পেজের মধ্যে থাকবে। আচ্ছা আমি তাহলে আপনাদের আইফ্রেমটা দেখাই। আইফ্রেমটা দেওয়ার জন্য হচ্ছে আইফ্রেম ট্যাগ ইউজ করতে হবে। আইফ্রেম দেওয়ার জন্য কোনো একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে দেখানোর জন্য হচ্ছে আইফ্রেম ট্যাগ ইউজ করতে হবে। তো আইফ্রেম ট্যাগের মধ্যে কি থাকবে? আইফ্রেম ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে আপনার যে আইফ্রেম এর ভিতরে থাকবে সোর্স, এসআরসি সোর্স। তো সোর্সের ভিতরে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। দেখেন এখানে লেখা আছে নট সিকিউর, তার দ্যাট মিনস হচ্ছে আপনি এই ওয়েবসাইটে কি আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। বাট ফেসবুকে যখন যাবেন দেখবেন যে এখানে একটা সিকিউরিটি, দেখেন এই যে এটা যে কানেকশনের সিকিউর আছে, তার মানে এই ওয়েবসাইট থেকে আপনি দিতে পারবেন না। ঠিক আছে, এখানে দেখেন নট সিকিউর আছে, এই ওয়েবসাইট থেকে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে আমি সোর্স এখানে দিয়ে দিলাম সোর্সটা।
তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু এখন শো করতেছে, বাট এটাকে আগে এখন ছোট বড় করবো কিভাবে। তো এটা করার জন্য হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে উইডথ দিয়ে দিতে পারে, হাইট দিয়ে দিতে পারে। তাহলে আমি একটা কাজ করি, এখানে উইডথ দিয়ে দিই, উইডথ দিয়ে দিলাম হচ্ছে ধরেন 700, আর হাইট দিয়ে দিলাম হচ্ছে ধরেন হাইট হচ্ছে ধরেন দিয়ে দিলাম 500, ঠিক আছে, হাইট দিয়ে দিলাম 500। তাহলে এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এই যে এটা অনেক জুম করা আছে, এই জন্য এরকম হচ্ছে। আমি 100% দিচ্ছি, তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। তাহলে এই আপনার ওয়েবসাইটে এখন গিয়ে জিপিএ রেজাল্ট দেখতে পারবে। ওকে, এভাবে সাধারণত ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইটে ঢোকানো হয়। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে কোডটা শেয়ার করে দিই, তাহলে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের আসলে কাজে লাগবে। হোয়াইট যদি 700 না নিয়ে 40 নিতে দেয় তাও 100% দিতে হবে, 100% 100% দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস আছে অনেক, তখন উইথ হাইট কিভাবে কতটুকু দিলে কতটুকু হয় এগুলো আমরা আসলে ওই ক্লাসে জানতে পারবো, ঠিক আছে। এখন তো শুধু HTML ক্লাস। আচ্ছা, আমি আপনাদেরকে এই যে এখন এতক্ষণ যে কোডটা করেছি সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই কোডটা এখানে ভিজিট করে কোডটা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসের নাম হচ্ছে গুগল ম্যাপ, ঠিক আছে। নেক্সট টপিকস নাম হচ্ছে গুগল ম্যাপ। তো আমাদের এমন হতে পারে আমাদের ওয়েবসাইটে গুগল ম্যাপস দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমরা এখন কীভাবে দেবো গুগল ম্যাপ। তো সেটা দেওয়ার জন্য হচ্ছে আমরা গুগলে সার্চ দিব, হচ্ছে গুগল ম্যাপ লিখে সার্চ দিব, গুগল ম্যাপস। এখানে গিয়ে আমি হচ্ছে গুগল ম্যাপসে যাব, প্রথম যে লিঙ্কটা ওটা দিয়ে দিয়েছি। তো ধরেন আপনি একটা লোকেশন দিতে চান, তো আপনি যে লোকেশনটা লিখবেন সেখানে লিখবেন। যেমন আমি দিলাম হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল আপনাদের এলাকার নাম, টাঙ্গাইল সদর উপজেলা। তো দেওয়াতে হচ্ছে আমাকে এই লোকেশনটা নিয়ে গেছে। আপনি যে লোকেশন চান এই লোকেশনকে সার্চ দিবেন। তারপরে এখানে আছে দেখেন শেয়ার করুন, তাহলে এই শেয়ার করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন ম্যাপটি এমবেড করুন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে বলবে যে HTML-টি কপি করুন, তাহলে HTML-টি কপি করবেন। এখানে ক্লিক করা মাত্র কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করার পরে আপনি আপনার ওয়েবসাইটে যেখানে আপনি দেখাতে চান সেখানে আপনি এটাকে পেস্ট করবেন, এই যে কন্ট্রোল দিয়ে পেস্ট করবেন, ঠিক আছে। এখন যদি আমি আমাদের ব্রাউজারটা দেখি যে আমাদের কি অবস্থা, এখন দেখা যাবে যে এই যে নিচে দেখেন গুগল ম্যাপে চলে আসছে। এখন আপনি চাইলে এটার উইথ হাইট দিতে পারবেন, যেখানে এই যে উইথ হাইট এখানে সেট করে দিতে পারবেন। এগুলো এখন আপনাদের বোঝার দরকার নেই, শুধুমাত্র উইথ হাইটটা দেখেন, আর এগুলোও চেঞ্জ করতে হবে না কিছু। তাহলে এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ম্যাপ দিতে পারি। আমরা তখন দেখি না অনেক ওয়েবসাইটে গুগল ম্যাপ দেওয়া থাকে, এবং সাধারণত এভাবে দেওয়া যায়। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এই কোডটা আমি আরেকবার ভাইয়া জি আরেকবার দেখাবো। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি কি করেছি, গুগল ম্যাপস থেকে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে আমি যে প্রথম যে আমার অ্যাড্রেসটা maps.google.com এখানে গিয়েছি। যাওয়ার ফলে আমাকে এরকম একটা পেজে নিয়ে গিয়েছে। তো ওখানে আমি হচ্ছে এই যে এখানে যে অ্যাড্রেসটা চাই, যে লোকেশন হচ্ছে, এখানে আমি লিখে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার ফলে আমাকে এরকম একটা ভিউ দেখাবে। এখন আমি কি করব, এই যে শেয়ার করুন, আপনারা তো ইংলিশে আসতে পারে, আপনি ইংলিশ বাংলা বুঝতে পারবেন সহজে, সমস্যা নেই। শেয়ার করুন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে ম্যাপটি এমবেড করুন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে HTML কপি করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করার পরে আপনি আপনার এই যে নোটপ্যাডে এখানে গিয়ে আপনি যে জায়গার মধ্যে আপনি ম্যাপটা দিতে চান সেখানে জাস্ট খালি পেস্ট করবেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার এবার? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, খুব সিম্পল। আচ্ছা, এখন আমি তাহলে এই জিনিসটা তো কোডে দেওয়ার প্রয়োজন মনে হয় না, কারণ এটা কপি করে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি কোডে, যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এই কোড এখানে গেলে, এই লিঙ্কে গেলে আপনি হচ্ছে এই কোডটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনাদের এই যে এখানে দেখেন, আপনাদের এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে এই যে কোডে নিয়ে যাবে আপনাকে।
এই যে কোডটা আমি যে এটা হয়েছে সেটা হচ্ছে এই কোডটা দেখতে পাবেন। আচ্ছা এখানে অনেকগুলো কোড চলে আসছে, কেটে দিই। আমরা ওই যে আগের ক্লাসে যা পড়েছি তাও চলে আসছে, এটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখান থেকে দুইটা আসতেছে কেন? আচ্ছা, এটা হচ্ছে কোড, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি অন্য একটা টপিকে যাই, সেটা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট করতে হয় কীভাবে আমরা যদি একটু দেখি যে কমেন্ট কেন করা হয়। তো আমরা তো এখানে আর 10-12টা লাইন লিখবো না, এখানে আমাদের অনেক হাজার হাজার কোড থাকতে পারে। তো আমরা যাতে পরবর্তীতে সহজে বুঝতে পারি যে এই কোডটা কেন লিখেছিলাম, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা অন্য কেউ যাতে কোডটা পড়ে সহজে বুঝতে পারে, সেজন্য আমরা কমেন্ট করে রাখবো। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যে এই কাজটা করেছি যে ইউএল বা ইকুয়াল, এটা কেন করেছি এখানে যদি কমেন্ট করে দিই যে কমেন্ট করবো কিভাবে। প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে মিডল লাইন। এখানে এটা হচ্ছে বাজার লিস্ট সাপোজ। তো এখানে আমি এটাকে কমেন্ট ক্লোজ করে দিব। দেখেন আমি কি করেছি, এভাবে দিয়েছি আর শেষে ক্লোজ করেছি, এটা শেষেরটাতে এটা দিতে হবে না, এই যে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে না। ঠিক আছে, এখানে কোনো বাধ্যতামূলক নাই যে আমি 4টা-5টা দিলাম বা 4টা প্রশ্ন, এখানে যতগুলো খুশি ততগুলো দিতে পারবেন, সামনে দিয়েও যতগুলো খুশি ততগুলো দিতে পারবেন। ঠিক আছে, মিডল লাইনের কথা বলতেছি, আপনি চাইলে এভাবে দিতে পারবেন। আচ্ছা তাহলে এখানে কি হইলো, বাজার লিস্ট এন্ড করা হলো। তাহলে আমি আবার এখানে কমেন্ট করতেছি বাজার লিস্ট শেষ। ওকে, আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে কি করলাম, এই জায়গার মধ্যে করেছি হচ্ছে আমি কোন একটা ওয়েবসাইটকে অ্যাড করেছি। তাহলে এখানে আমি কমেন্ট করে দিই অ্যাড অ্যানাদার ওয়েবসাইট। এখানে আর এখানে আমি কি করেছি, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত হয়েছে। আবার অ্যাড অ্যানাদার ওয়েবসাইট, তাহলে আমি এখানে বলে দিই যে অ্যাড অ্যানাদার ওয়েবসাইট এন্ডস। কমেন্ট করে পুট করলে আপনি কেন কাজটা করেছেন তা আপনি সহজে বুঝতে পারবেন। আর এটার মধ্যে কি করেছি আমি, এখানে আমি করেছি হচ্ছে যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ আর এখানে কি বলেছি, গুগল ম্যাপ হচ্ছে আমার এখানে অ্যাডস। ওকে, কেউ আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা তাহলে এভাবে আমরা কি করতে পারি, কমেন্ট করে রাখতে পারি যে আমি কাজটা কেন করলাম, কেন এই কাজটা করলাম, যাতে পরবর্তীতে আমি সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করে দেখবো যে আমরা যে কমেন্ট করেছি, কমেন্টের কোনো কিছু কিন্তু ব্রাউজারে দেখাবে না, ব্রাউজার কিন্তু এগুলাকে দেখাবে না। আপনি যদি ভিউ বেস সোর্সে যান তাহলে কিন্তু এই যে কমেন্টের কোডগুলো দেখতে পারবেন, বাট আপনি এটার ইফেক্ট কোনো কিছু ব্রাউজারে শো করবে না। আশা করি আপনারা কমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারেন। ভাইয়া কমেন্ট নিয়ে করতে হবে। আচ্ছা তাহলে ভাইয়া জি, নেটের থেকে যখন কোনো ছবি আমরা অ্যাড করবো বা কোনো ভিডিও অ্যাড করবো, তখন মানে ওইটার রেজুলেশন মানে ওইখানে যেটা আছে সেটাই কি থাকবে, নাকি আমরা ওইখানে যদি ওই হাইট আর ওয়াইটে যদি আমরা চেঞ্জ করে দিই অন্যটা আসবে? হ্যাঁ হাইট আর ওয়েট চেঞ্জ করে দিলে তাহলে অন্যটা আসবে। ও মানে যেটা দিব ওই অনুযায়ী আসবে ওটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। এবার হচ্ছে আপনাদের আজকে মনে হয় স্টেবল শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের আর বেশি কিছু নাই। তো আপনি আপনাদের আজকে স্টেবল শেষ করে কালকে থেকে বা কালকে কি আপনারা ক্লাস করতে চান? ঠিক আছে, চান ঠিক আছে, আপনাদের কজন বলেন। আমি তাহলে না ভাই কালকে একটু স্টপ দেন, কালকে স্টপ দেন ভাই। কালকে দরকার নেই, কালকে কালকে ব্রেক দেন ভাইয়া। 4 ঘন্টা করে ক্লাস করে ভাই অসুস্থ হয়ে গেছিলাম কালকে। আপনি তো 4 ঘন্টা ক্লাস করেন, আমি তো 8 ঘন্টা ক্লাস করাই। ভাইয়া একটু মনোযোগ করতে দিবেন না? ঠিক আছে, আমি বলতেছি আপনি তো 4 ঘন্টা ক্লাস করেন আর আমি 8 ঘন্টা ক্লাস করাই। ঠিক আছে, আপনি করেন না ভাইয়া, আপনারা প্র্যাকটিস করেন।
আপনার কথা চিন্তা ভাবনা করে বলা করতেছি। আচ্ছা আমি তাহলে ওই যে আপনাদের যে ইয়া আছে না, যে আশরাফুল ভাই, ওনার সাথে আমি কথা বলবো, কথা বলে আপনাদেরকে জানাবো, আপনাদের গ্রুপে পুশ দেওয়া হবে, গ্রুপে অ্যাক্টিভ থেকে না, ঠিক আছে? জি ভাইয়া, গ্রুপে ঠিক অ্যাক্টিভ আছে থাকলে ভাইয়া। আমি আপনাদেরকে একজন লেখা আছে ভাইয়া একদিন ক্লাসটা পর কি পর ক্লাস সপ্তাহে নেওয়া 3 যায়। দিন না 4 দিন করা যায় না? 4 দিন যাওয়া যায় কিনা আমি কথা বলে দেখবো, ঠিক আছে? আমি তো আর আপনাদের কোনো মেইন কিছু দিচ্ছি না, আমি আপনাদের ট্রেনার, আমাকে যতদিন বলে আমাকে এতদিন নিতে হবে, ঠিক আছে? ভাই তো আপনি আপনি কথা বলেন, আমরা ভাই সাপোর্ট দিব। আচ্ছা আমি তাহলে কথা বলে দেখি ওনাদের সাথে, আমি বলবো যে আপনারা তো সপ্তাহে 6 দিন ক্লাস করার জন্য আগ্রহী না, তো আপনাদের একটা বিষয় আছে, আরেকটা বিষয় যে আমি হয়তো আপনাদের, হ্যাঁ আমি এই সপ্তাহে আপনাদের যদি 6 দিন ক্লাস নেই, তাহলে আগামী সপ্তাহে হয়তো আপনাদের 4 দিন ক্লাস হবে, আর 2 দিন হবে হচ্ছে ওই যে আরেকজন আপু আছে জাহানারা বিতি আপু, উনি আপনাদেরকে হচ্ছে এই যে মার্কেট প্লেসের যে কাজ টাজ বলে এগুলো একটু দেখাবে, সপ্তাহে 2 দিন। ওনার ওনার ক্লাস হচ্ছে আপনার 10টা, তো 10টা মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন এসে মাঝে মাঝে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? তো আমি তরফ থেকে আমি বলবো যে আপনারা তো 4 দিন ক্লাস করার জন্য আগ্রহী, 6 দিন ক্লাস করতে আপনাদের সমস্যা হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি আহ, হয় তাহলে তো হইলো, আর না হলে আপনাদের কি করার, 6 দিনে ক্লাস করতে হবে। আচ্ছা, আসলে 4 দিন করে হইলে কয় মাস লাগতে পারে শেষ হইতে? 4 দিন করার হলে আপনার ধর দেখা যাচ্ছে যে যদি সরকারি ছুটি দিন থাকে তাহলে তো সরকারি ছুটির দিন অফ থাকবে, আর এমনিতে 4 দিন করলে তো সরকারি ছুটি দিন না থাকলে মাসে হচ্ছে 4-16টা ক্লাস, তাহলে আপনার 3 মাসের উপরে লাগবে, 50টা আচ্ছা, এই ক্লাস, তো পর্যন্ত তো 3 মাস 3.5 মাস লাগবে। ভার্সিটি খোলা যায় তখন তো ক্লাস করতেই পারবো না। আমরা তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ আমাদের তার বেশি প্রবলেম। হ্যাঁ, তো আপনারা যদি মনে করেন যে এই যে বিষয়গুলো ছোটখাটো যে বিষয়গুলো HTML, তো আমি তো 2 দিনে HTML 4 ঘন্টা, দেখেন আপনাদের কিন্তু 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা ক্লাস হয়েছে, আপনারা ঘন্টা হিসাব করবেন, 8 ঘন্টা ক্লাস করছে, 8 ঘন্টা আমরা যদি 2 ঘন্টা করে ধরি, তাহলে আমরা 4 দিনের ক্লাস 2 দিনই করছি, ঠিক আছে? 4 দিনের ক্লাস কিন্তু অলরেডি 2 দিন করে ফেলছি, ধরেন HTML শেষ করতে 4 দিন লাগতো, আমরা এক্ষেত্রে 2 দিনে কিন্তু কমপ্লিট করে ফেলছি প্রায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যদি যত তাড়াতাড়ি কোর্সটা শেষ করা যায় তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো, কারণ আপনাদের যদি ইউনিভার্সিটি যদি খুলে ফেলে বা অনেকে চাকরি করে, চাকরিতে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আবার কোর্সটা করার মানে করতে পারবো না 4 ঘন্টা করে, ঠিক আছে? তখন রাত্রেবেলা তো আর গভর্নমেন্ট তো রাত্রেবেলা ক্লাস নেবে না, আপনাদের তো সকালবেলা দিনের বেলা ক্লাস থাকবে। আপু ভাই কি টাইমিং ফ্লো আমি তো কোড গুলো করতে পারি এগুলো যদি কমপ্লিট দিয়ে দিতেন। আচ্ছা আপনি ওই এটা কি বলতেছেন বুঝি না, একজন মাইক্রোফোনটা অফ রেখে আরেকজন বলেন। ভাইয়া আমি মানে যে আমার টাইপিং স্লো, আমি তো কোড গুলো লিখে সারতে পারি না, আপনি তো অনেক তাড়াতাড়ি লেখেন, তো এইগুলো যদি আমার কমে যদি দিয়ে দিতেন, এই যে আমাদের গ্রুপের কমেন্ট কমেন্ট এই কোড গুলো যদি দিয়ে দিতেন তাহলে আমি সবগুলো কোড করে কাজ করতে পারতাম। আচ্ছা কোডগুলো দিয়ে দিব, কোডগুলো তো অলরেডি শেয়ার করে দিয়েছি যে ইয়ার সাথে আপনি, আচ্ছা আমাকে মনে করে দেন, আমি এই যে এখানে কোড শেয়ার করে দিব একটা আপনাদের। একটা দিতেন, আর সবগুলো যেগুলো করালেন সবগুলো দিলে ভালো হয়, মানে কিছু কিছু জায়গা ভুলে যাচ্ছে পরে আর কি আউটপুট আসে না। আচ্ছা এখন থেকে দিয়ে দিব কোড, সবগুলো তো এখন নাই, আমি দিয়ে দিব জিপ করে, আপনাদের একটা কাজ করতে পারি, আমি জিপ করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? জি জি ভাইয়া, দিলে আরো ভালো হয়। আচ্ছা জিপ করে কোডগুলো দিয়ে দিব, যাদের সমস্যা হয় তারা এখান থেকে দেখে নেবেন। আপনার চেষ্টা শুনেন, আপনাদের যে ভালোর জন্য বলতেছে, আপনারা যদি এখন যদি সপ্তাহে 4 দিন ক্লাস নেন তাহলে হয়তো আপনাদের এই বছর কিন্তু শেষ হবে না, ঠিক আছে? এই বছর কিন্তু আপনাদের কোর্স শেষ হবে না, আপনাদের কোর্স আগামী বছর চলে যাবে। তো এর মধ্যে যদি ইউনিভার্সিটি খুলে ফেলে আপনাদের, তাহলে হয়তো এখন তো পরীক্ষা হচ্ছে না, তো পরীক্ষার চাপ প্রেশার পড়বে বেশি, তখন কি পরীক্ষার প্রেশার পড়লে কিন্তু আবার এই কোর্স করতে পারবেন না, কারণ ইউনিভার্সিটি খুললে হয়তো আপনাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে, আমি যতটুকু জানি, মানে এখন তো ক্লাসগুলো করাই নিচ্ছে, তো পরীক্ষা তো পরীক্ষার মধ্যে করে হবে, তাই না? তো আপনারা যত তাড়াতাড়ি কোর্সটা শেষ করতে পারেন, আর যেহেতু আপনারা সব ম্যাক্সিমাম এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আমার মনে হয় তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো। আর হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে শেখানো যাতে আপনি এখানেই এটা শেষ করে ফেলতে পারেন, বাসা যাতে বেশি একটা প্রেশার নিতে না হয়, ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার। এখন আপনারা ডিসিশন নেন আপনারা কয়দিন করবেন, আমি তাহলে ইয়ার সাথে কথা বলি, 4 দিন করে ভাই করলে। তাহলে
আমার তাহলে ভাই 5 দিন যে মানে ওই 4 দিন করলে তো অনেক কম হয়ে যায়, অনেক দিন করবে না, তো 3 মাসের উপরে লাগে, তাহলে তো আমাদের জন্য না তাহলে 5 দিন করে করুন, 5 দিন করে করলে মোটামুটি মনে হয় একটা সবার সুবিধা হয়। ভাই একটা কাজ করা যায় না, সপ্তাহে 6 দিন করে থাকবো, কিন্তু আপনি তো টাইমটা একটু কমাই নিয়ে আসতে মোটামুটি ভালো। টাইম কমানো বলতে আমি বলি আপনাদের তো 4 ঘন্টা তো 4 ঘন্টা ক্লাস হয় না। আমি তো সর্বোচ্চ আপনাদের কয় ঘন্টা ক্লাস নেই, আমি সর্বোচ্চ 2 ঘন্টা ক্লাস নিব। এর মধ্যে হচ্ছে আপনাদের 1 ঘন্টা দিব হচ্ছে ইয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, আর 1 ঘন্টা হচ্ছে ডিসকাস করার জন্য। ঠিক আছে? আর আপনি যদি বুঝছেন ব্যাপারটা, বাট অ্যাক্টিভ থাকবেন আর কি, মানে যে আপনি 4 ঘন্টায় থাকেন অনলাইনে, বাট ক্লাস তো আর 4 ঘন্টা হয় না। আমি কিন্তু আপনাদেরকে যে বেশি কিছু পড়াবো না, তো পড়ানোর পরে হয়তো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, আপনাদেরকে দিয়ে আপনারা গত ক্লাসে যা যা করিয়েছি এগুলো দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আর তো আর কিছু না, আর কিছু শিখাবো না, কম কম শিখাবো, কম কমের মধ্যে। জি। যত তাড়াতাড়ি শেষ হয় এটাই better হয়। হ্যাঁ, এটা তো আমি বলতেছি যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো। আমরা তো আমার কাছে কারণ কিছু না এই পারি, সুযোগ, আমার হ্যাঁ কাছে আপনারা একটা এই সুযোগটা কিন্তু, আপনারা এই যে relax সুযোগটা, থাকা যায় এটা। আপনারা এই সুযোগ, আমাদের এই সেশন মনে করেন সেশনটা হয়ে যাচ্ছে বেটার হয়, মানে হচ্ছে যে 4 ঘন্টার ভিতরে আপনি কাজ নেন, তারপর হচ্ছে আপনি সুন্দর আর কি টাইম দিয়ে আপনি কাজগুলো দেখলেন, তাহলে আর কি আমাদের বাসায় প্রেশারটা না থাকলে, মানে বাসায় কোনো আর কি হোমওয়ার্ক টাইপের কিছু না থাকলে আমাদের রাত্রি প্রেশার করতেছে না, আমরা ফ্রি থাকতেছি। এটা কিন্তু এখন মোটামুটি সবাই বাসায় বসে আছে, তো কারণ প্রতিদিন ক্লাস করলে হয়তো প্রবলেম হবে না, কারণ পরে ভার্সিটি করলে হ্যাঁ হ্যাঁ আমিও জানি এতটুকু, যে আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম তখন আমাদেরই সমস্যাটা হতো, ভার্সিটিতে ক্লাস তখন টাইম টেবিল নেই, কখনো 2টায়, কখনো 3টায়, কখনো 4টায়, আবার কখনো সকালবেলা। ঠিক আছে? কোনো নির্দিষ্ট কোনো পিরিয়ড নেই। তো আপনি দেখা গেছে ক্লাসটা যদি কখন করবেন, সকালেও টাইম পাবেন না, বিকালেও টাইম পাবেন না, তো আপনি পিছিয়ে যাবেন। হ্যাঁ, আর এখন আমি বলি, এখন এই যে মুহূর্তটা, এইটা এখন তো বেসিক গুলো শেখাচ্ছি, বাট সামনের দিকে যেটা শেখাবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এখানে যেগুলা শেখাচ্ছি এগুলো হচ্ছে বেসিক, এগুলা না না শিখলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আবার সামনের দিকে যদি আবার ক্লাস মিস দেন তাহলে আপনার তো পুরোটা শেষ। একটা কথা আছে, শেষ ভালো যা সব ভালো তার। লাস্টের দিকে ক্লাসগুলো আরো বেশি হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে আপনার মেইনলি ফোকাস করা হবে আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন। ধরুন আপনি স্টুডেন্ট, আপনি এখন মনে করেন যে বাসায় টিউশন করতে পারতেছেন না করোনার কারণে, ঘরে বসে যদি আপনি যদি কয়েকটা টাকা যদি বিজনেস করেন, আপনার বাসার যে সাপোর্ট দিতে পারবেন, আপনি নিজের পড়াশোনার খরচটা চালাতে পারবেন, এটা কিন্তু আপনার জন্য একটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? মাথায় রাখবেন বিষয়টা। আবার পড়াশোনা শেষ করে যদি যে আপনি চাকরি পাবেন তাও কিন্তু নিশ্চয়তা নেই। বাংলাদেশে এরকম আপনার মতো স্টুডেন্ট হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। আপনার মতো ইউনিভার্সিটি পড়া স্টুডেন্ট লক্ষ লক্ষ আছে। তা আপনি যদি এই যে এই স্কিলগুলো যদি থাকে, তাহলে আপনি নিজে কিছু কইরা মানে বাসায় বসে কইরা চলতে পারবেন, এবং কোম্পানি আপনাকে খুঁজবে, কোম্পানি আপনার কাছে যে খুঁজবে যে আপনাকে আমার দরকার, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে না, দেখুন যে আপনাকেই খুঁজবে। আপনি যখন কিছু প্রজেক্ট নিজে তৈরি করে ফেলবেন, জনপ্রিয় হয়ে যাবেন, যে আপনার প্রজেক্ট এতগুলো আছে, আপনি এই কাজগুলো করছেন, ঠিক আছে, আপনি অনলাইন মার্কেট প্লেসে এত টাকা আর্ন করছেন, তখন আপনাকে খুঁজবে, আপনাকে কোম্পানির কাছে যাইতে হবে না সিভি নিয়ে। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এই সময়টা যত বেশি আপনি পড়াশোনার মধ্যে থাকতে পারবেন, সামনে তত বেশি আগে থাকবেন। ঠিক আছে? কারণ করোনার এই সিচুয়েশনে আমার মনে হয় যে এর চেয়ে ভালো সুযোগ সুবিধা আপনারা মিস করবেন যদি এটা যদি ইয়ে করেন। বোকামি হবে যদি ক্লাস মিস দেন, বুঝছেন? আগে বলে দিলাম। এটা কমপ্লিট করে মানে কন্টিনিউ করে দেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনার আমাকে জানান। তার প্রবলেম কোথায় না, হ্যাঁ, তাহলে ভাই মানে যদি আমি বলি, আজকে সবাই আমাদের আমি একটা কথা বলি, যদি আপনাদের বেশি প্রেশার পড়ে, মনে করেন যে আপনারা আজকে বেশি পড়াই ফেলছি, তখন আপনাদের যদি হোমওয়ার্ক দেই তাহলে একদিন গ্যাপ দিয়া পরের দিন ক্লাস নেব। এটা আমাদের মধ্যে ডিসকাশনের মধ্যে, যে আপনি যদি বলেন যে স্যার আমাদের তো আজকে অনেক কিছু পড়াইছি, আমরা তো এগুলো কমপ্লিট করতে পারবো না, তাহলে আমি ওদের সাথে অফিসের লোকের সাথে কথা বললে আপনাদেরকে বন্ধ দিব। ঠিক আছে? জি ভাই, ওইটা আপনি তো বললেন যে এটা প্রথম দিকে ক্লাসগুলো একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে ক্লাসগুলো মানে এগুলো একটু টেনে দিয়ে ওই শেষের দিকে যেগুলো আমাদের জন্য একটু কঠিন কঠিন হবে, ওই ক্লাসগুলোর মধ্যে যদি প্রেসার পড়ে তাহলে গ্যাপ দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই মানে যখন প্রেশার পড়বে তখন গ্যাপ দিব। আর এগুলো তো সিম্পল জিনিস। এখন টাইম না দেয়, এখন
এখন টাইমে যায়। আপনারা যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা দেখবেন যে একটু মানে আপনাদেরকে এই জিনিসগুলো ধরতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। আর যেহেতু পড়াশোনার রানিং অবস্থা আছেন আপনাদের সময় লাগবে না বেশি দিন। আচ্ছা দেখেন, আর অনেকে দেখি দেখেন এই আইসিটি সিইসি স্টুডেন্ট, তো আপনাদের কিন্তু এই কোর্সটা আছে, আপনাদের সাবজেক্ট কিন্তু এই কোর্সটা আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তখন দেখা যায় আপনার এই কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তখন আপনাকে আর থিওরিটিক্যাল পড়া পড়তে হবে না, থিওরিটিক্যাল পড়া এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা যাই নি, এবং প্রোগ্রামিং আমরা যেমন পিএইচপি শিখবো, ঠিক আছে। আপনার সি শিখছি অনেকে, সি যেরকম ল্যাঙ্গুয়েজ, পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ, এখানে লুপ থাকবে, তারপর কন্ডিশন থাকবে, সব কিছু থাকবে দেখবেন সি এর মতো। তো এখানে আপনি আরো প্রোগ্রামিং স্কিলটাকে আরো বেশি ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি তাহলে কি দেখানো যায় আপনাদের ডিপ। আচ্ছা ডিপ বিষয়টা কি, মাঝে মাঝে আপনাদের আমি ব্রেক দিব, তখন আপনারা এখান থেকে ব্রেক নিয়ে কোথা থেকে ঘুরে আসতে পারবেন 10-12 মিনিটের জন্য, ঠিক আছে। কারণ আপনারা যদি অফলাইনে যদি ক্লাস নিতাম, আপনাদের হয়তো একটা মানে ব্রেকফাস্ট পিরিয়ড থাকতো, এখানে নাস্তা টাস্তা দিত। আমিও এক সময় এখানে অফলাইনে যখন ক্লাস নিতাম, তখন আধা ঘন্টার মতো ব্রেক দিত আর কি। আর 4 ঘন্টা ক্লাস হয় নাই, 3 ঘন্টায় ক্লাস হতো, কিন্তু কেন জানি আপনাদের 4 ঘন্টা ক্লাস দিছে, এটা হাল্লা জানে। অফলাইনে সাধারণত 3 ঘন্টা ক্লাস হয়, কারণ আপনাদের তো এলইডিবির নিয়ম হচ্ছে 4 ঘন্টা। আমি এলইডিবিতে ফার্স্ট ক্লাস আছি। জি বুঝি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমি যেটা বলতেছি যে আমরা এখন দেখাবো হচ্ছে ডিপ। আচ্ছা ডিপ জিনিসটা কি, ডিপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে জায়গা তৈরি করা। তো আমাদের ওয়েবসাইটে আমাদের কি কি আমরা তো এখানে ওয়েবসাইটে 3টা পার্ট থাকে। আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, আমি একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি তৈরি করেছিলাম, এটা $100 কাজ ছিল তখন। তো এখানে আমি দেখেন এখানে এই জিনিসটা, এটা হচ্ছে হেডার, আর এখানে হচ্ছে একটা স্লাইডার, আর এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার। তো তাহলে আমরা এতটুকু শিওর যে একটা ওয়েবসাইটে আমাদের 3টা জিনিস থাকে, একটা হচ্ছে হেডার, এতটুকু কিন্তু হেডারের মধ্যে স্লাইডারটা আছে এখানে, আর এগুলো হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার, ঠিক আছে। তো 3টা পার্ট থাকে, হেডার, কন্টেন্ট, ফুটার। তো আপনি হেডারের জন্য জায়গা নির্দিষ্ট করে দিবেন, কন্টেন্টের জন্য জায়গা নির্দিষ্ট করে দিবেন, ফুটারের জন্য জায়গা নির্দিষ্ট করে দিবেন। তো এই হেডার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জন্য হেডারের মধ্যে যে ইয়াগুলো থাকবে, আপনার এই যে লোগো থাকবে, এই মেনু থাকবে, স্লাইডার থাকবে, তো এগুলাকে একটা ডিবের মধ্যে রাখতে হবে। নিয়ম হচ্ছে এটা, মানে একটা ডিবের মধ্যে রাখা মানে জায়গা তৈরি করা, ঠিক আছে। মানে ডিবের মধ্যে রাখলাম। তো এই ধরেন আমি এখানে কয়টার এই লোগোটাকে একটা ডিবের মধ্যে রাখবো, এটা হচ্ছে লোগোর জন্য জায়গা। এই মেনুটাকে একটা ডিবের মধ্যে রাখবো, মেনু হচ্ছে একটা জায়গা। এই স্লাইডারটাকে একটা ডিবের মধ্যে রাখবো, আর পুরাটাকে একটা ডিবের মধ্যে রাখবো, ঠিক আছে। তো আমি কি করব, কি বললাম যে পুরা এটা হচ্ছে হেডার, তো হেডারের জন্য একটা ডিব, এই ডিবের মধ্যে হচ্ছে 3টা পার্ট, 1টা 2টা 3টা। তাহলে এই লোগোটাকে একটা ডিবের মধ্যে রাখবো, একটা জায়গা তৈরি করবো লোগোর জন্য। মেনুটাকে একটা ডিবের মধ্যে রাখবো, মেনুর জন্য একটা জায়গা তৈরি করবো। আবার হচ্ছে এই যে স্লাইডারের জন্য একটা জায়গা তৈরি করবো। তো ডিপ কি করে, ডিপ হচ্ছে একটা জায়গা তৈরি করে, যেটা যার জন্য নির্দিষ্ট, তার জন্য একটা জায়গা তৈরি করে দেয় ডিপ। তো আমরা পার্ট 3টা আরেকবার বলেন, বুঝি না মানে থেকে যাচ্ছিল আরেকবার, মানে পার্ট 3টা আরেকবার বলেন। ফার্স্ট থেকে আরেকবার বলবো, হ্যাঁ মানে পার্ট 3টা আরেকবার একটু বলেন। ও পার্ট 3টা হচ্ছে হেডার আরটা হচ্ছে কন্টেন্ট, আরটা হচ্ছে ফুটার। তো হেডারের মধ্যে এখানে আছে লোগো, তো লোগোটাকে একটা ডিবের মধ্যে রাখতে হয়, মেনুটাকে একটা ডিবের মধ্যে রাখতে হয়, স্লাইডারটাকে একটা ডিবের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। আর পুরাটা হেডারকে একটা ডিবের মধ্যে রাখতে হয়। তো এখানে টোটাল হেডার ডিব হলো 4টা, মানে পুরাটার জন্য একটা ডিব, তার ভিতরে 3টা ডিব, একটা লোগোর জন্য, একটা মেনুর জন্য, আর একটা স্লাইডারের জন্য, ঠিক আছে। আবার হ্যাঁ বুঝেছি। তাহলে ডিপ কি করে, ডিপ হচ্ছে একটা জায়গা তৈরি করে। আমরা আগামী ক্লাসে যখন কাজ করব, তখন আমরা ডিপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, এখানে কিন্তু শেষ না। এখানে আমরা দেখবো ডিপকে কিভাবে জায়গা তৈরি করে, ডিপকে কিভাবে বর্ডার দেয়, ডিপের জায়গা কিভাবে নির্দিষ্ট করে দেয়, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। ডিপের কাজ হচ্ছে জায়গা
কেনা বেচা করা, মানে জায়গা কেনা। তো জায়গা কেনার পরে আপনি কি করতে পারবেন, এই জায়গাটাকে কতটুকু উইথ, কতটুকু হাইট, এগুলা আপনাকে জানতে হবে না? এই অনুসারে তো আপনি জায়গাটা কিনবেন, তাই না? আপনার জমির দৈর্ঘ্য কত, প্রস্থ কত, জানবেন না? কত শতক জমি আপনার এখানে। তারপরে জমি কেনার পরে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে জমি রেজিস্ট্রেশন করে এটাও দেখাবো, মানে HTML এর মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করে। আবার এই জমির মধ্যে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে জমির মধ্যে একটা আইল দিতে হয় না, বর্ডার, এই বর্ডার কিভাবে দেয় সেটাও দেখবো, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিবে সেটাও দেখবো। আচ্ছা, তো ডিপটা কিভাবে লিখতে হয়, ডিপ ট্যাগ হচ্ছে যে আপনার ডিপ ট্যাগ হচ্ছে ওভাবে লিখতে হবে। আর ডিপের ভিতরে অনেক ডিপ থাকতে পারে, আমি বলেছি যে ইয়ার জন্য একটা ডিপ, আপনার মেনুর জন্য একটা ডিপ, লোগোর জন্য একটা ডিপ, স্লাইডারের জন্য একটা ডিপ। তো আপনি নিচে 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 3টা ডিপ লিখলেন, আবার হ্যাঁ এই ডিপের ভিতরে লোগোটা রাখলেন, আরেকটা ডিপের মধ্যে স্লাইডার রাখলেন, আরেকটার মধ্যে মেনু রাখলেন, এভাবে করতে পারবেন। তো আমরা কিভাবে করব, একটা প্রজেক্ট কমপ্লিট করার সময় বোঝা যাবে যে আসলে ডিপের কত কাজ। ঠিক আছে, তো একটা জায়গা তৈরি করার পরে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি দুটো জিনিস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, একটা হচ্ছে ক্লাস, আরটা হচ্ছে আইডি। ক্লাস দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, আরটা হচ্ছে আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। একটা ডিপকে রেজিস্ট্রেশন করতে হলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ক্লাস, আরটা হচ্ছে আইডি। এখন এইগুলোর ব্যবহার আমি এখন শেখাচ্ছি না, আমার কাজ হচ্ছে শুধুমাত্র ডিপ কি সেটা বোঝানো। ডিপ হচ্ছে জায়গা সৃষ্টি করে, ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে একটা জায়গা তৈরি করে, এটুকু মনে রাখলে চলবে। ঠিক আছে, তারপরে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমি আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হলো HTML এন্টিটিস। আজকে ক্লাস কি এখানেই শেষ নাকি, বুঝলাম না। আপনাদের মানে ওই যে গত যারা বেস 5 এর, তাদের আসলে হচ্ছে যে আপনাদের চেয়ে একটু পিছিয়ে গেছিল, তো তারা এগুলা আবার শেষ করতে করতে একদম পুরো 1টা বাজে। তো আপনাদের ক্লাস একটু আগে গেছিলাম, যার কারণে আপনাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, আজকে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য টাইম দিব, বেশি পরিমাণ টাইম পাবেন প্র্যাকটিসের জন্য। আজকে তো HTML শেষ, আমি আজকে আর CSS দেখাবো না আপনাদের, CSS হচ্ছে নেক্সট ক্লাস থেকে। এখন আপনারা কি কালে ক্লাস করবেন কিনা আমাকে এনশিওর করেন। ঠিক আছে, কারণ এখন প্রেসার শুনেন, এই যে এখন ক্লাস করা, এখন আমি এটা শেষ করার পরে আপনারা একটা কাজ করবেন, একটু বাইরে থেকে ঘুরে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসে প্র্যাকটিস করেন 6টা পর্যন্ত, তাহলে তো শেষ। আর এগুলা বাসা করতে হবে না, এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, মানে নেক্সট ক্লাস থেকে ডিভিশন আর সিএসএস একসাথে করে না? হ্যাঁ হ্যাঁ, ডিভিশনের মধ্যে CSS টা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন দেখাবো হচ্ছে HTML এন্টিটিস। আচ্ছা, আমি এখন একটু কাজ করে একটু ওয়েবসাইট আমি ভিজিট করি, সেটা হচ্ছে W3 Sports। এটা হচ্ছে একটা বেস্ট ওয়েবসাইট আপনার ইয়ার জন্য, মানে কোনো কিছু শেখার জন্য, HTML কোনো প্রোগ্রামিং শেখার জন্য এটার মতো ওয়েবসাইট আর নাই আমার কাছে মনে হয়। তো আপনারা এখান থেকে ভিজিট করে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, এখানে যে দেখেন আরো অনেক কিছু আছে শিখতে পারবেন। তো এখানে যদি HTML শেখাচ্ছি, HTML-টা গেলাম আমি। তো এখন আমরা শিখবো হচ্ছে HTML এন্টিটিস। এন্টিটিস জিনিসটা কি, আমাদের অনেক সময় অনেক কিছু, অনেক সিম্বল ইউজ করার প্রয়োজন হয়, যেমন গ্রেটার দেন, হ্যাঁ, লেস দেন, এম্পারস্যান্ড, কোটেশন, সিঙ্গেল কোটেশন, এগুলাই নরমালি হয় কিবোর্ডের মাধ্যমে, বাট আপনি কোডিং করে দিতে পারবেন। আবার দেখা যাচ্ছে বিভিন্ন মানি কারেন্সি, যেমন সেন্ট, পাউন্ড, ইয়েন, হ্যাঁ, ইউরো, কপিরাইট, রেজিস্টার, ট্রেডমার্ক, এগুলো আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় কপিরাইট দেখাতে পারেন, কপিরাইট, এই সিম্বলটা অনেক সময় আপনাদের ওয়েবসাইটে দেখা যায়, যে কোনো ওয়েবসাইটে দেখা যায়। যেমন আপনি যখন নিচে যান, এখানে আছে কপিরাইট, এর মধ্যে নেই। আচ্ছা, এখানে আমি হয়তো দিয়েছিলাম, এই যে দেখেন, এই যে আমি এই দেখেন কপিরাইট, এই যে আমি এই সিম্বলটা ইউজ করছি, এই যে এই সিম্বলটা আমি কিভাবে আমাদের ওয়েবসাইটে দিব, তো সেটা দেখার জন্য শুনুন, আপনাদের যদি ব্রেক দিই বা ইয়া দেই, তাহলে আপনারা এই অনলাইনে কিন্তু থাকবেন, অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, কারণ অফিসের বা আপনাদের সরকারি কোনো কর্মকর্তা আইসা কিন্তু এখানে হুটার ঢুকে যায়, যখন দেখবো যে আপনাদের কোনো ইয়া নাই, অ্যাক্টিভিটিস নাই, তখন কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আমি আপনাদের ব্রেক দেবো ভালোর জন্য, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা দেখেন, এখন আমি যেটা দেখাই সেটা হচ্ছে
আপনার এন্ড এনবি এসপি সেমিকোলন এটা দিলে কি হয়? ধরেন আপনি এ আছে, ধরেন আপনি এ লিখলেন, বি লিখলেন, তো আপনি চান এ আর বি এর মাঝে গ্যাপ হোক, এ আর বি এর মাঝে গ্যাপ হোক, তো আপনি এমনি স্পেস দিয়ে দেবেন। এটা ছাড়াও দেওয়া যায় এভাবে এন্ড এনবি এসপি সেমিকোলন, এটা দিলেও গ্যাপ সৃষ্টি হবে এ আর বি এর মাঝে। এটা মিনিং হচ্ছে নন ব্রেকিং স্পেস। তো আমি যদি এটা এখন দেখি যে ব্রাউজারে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এখানে এ আর বি এর মাঝে কিন্তু গ্যাপ সৃষ্টি হয়েছে, দেখেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এনবি এসপি সেমিকোলন, এটার মাধ্যমে করে। তারপরে আরো আছে আপনার এন্ড কপি সেমিকোলন, এটার মাধ্যমে করা হচ্ছে আপনার কপি ডেট যে ইয়াটা, এটা আনে। আমি যদি দেখি ব্রাউজারে কপি ডেট সিম্বল। তারপরে আর হচ্ছে আপনার প্রথমে দেখেন এন্ড, তারপরে সেমিকোলন লাস্টে, আর মাঝখানে হচ্ছে এই ওয়ার্ডটা। যখন আপনি লেস দেন দিবেন তাহলে এলটি, এই দেখেন লেস দেন, গ্রেটার দেন দিবেন তাহলে হচ্ছে জিটি। তো এখানে আপনি ওই ডব্লিউ3 স্কুলসের লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছে, এখানে আপনি দেখবেন যে কোনটা আসলে কোন কাজে লাগে। আপনি এখানে দিয়ে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লিংকটা। তারপরে আপনি চাইলে আরো অনেক কিছু আছে, এখানে প্র্যাকটিস করতে পারবেন, কমেন্টস, কোটেশন, তারপর প্যারাগ্রাফ হেডিং। এই যে এখান থেকে আপনি আরো ইমেজ কিভাবে দিয়ে, এগুলো সব লেখা আছে, আমি যা যা পড়িয়েছি সব কিন্তু এখানে আছে আপনাদের। ঠিক আছে, সব আছে, আপনি এখান থেকে ধরে ধরে আরো শিখতে পারবেন। যারা আরো অ্যাডভান্স শিখেছেন তারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আমি যা যা পড়িয়েছি সব এখানে আছে। আবার এখানে অপশন আছে আপনার প্র্যাকটিস করার অপশন আছে। যেমন ধরেন আপনি এখানে যাবেন, একটাতে যাই আমি, হেডে যাই, HTML হেড, এই যে দেখেন ট্রাই ইট ইউরসেলফ, এখানে আপনাকে এডিটর দিবে। এডিটর দিলে আপনি এখানে রান করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আসলে এটার আউটপুটটা কি আসছে। এবং টাইটেলটা চেঞ্জ করলেন, দেখলেন যে কি হয়। ঠিক আছে, আবার দেখেন এখানে লেখাটা চেঞ্জ করে দেখলেন যে কি হয়। এভাবে দেখতে পারবেন যে কোনটা কি কাজ। ঠিক আছে, অথবা এখানে অন্য কিছু লিখে আপনার ব্রাউজারটা সাথে সাথে এখানে এই পাশে দেখতে পারবেন। আপনাকে আর এই এখানে না লিখে এখানেও পুট করে লিখে দেখতে পারবেন। বুঝতে পেরেছি? ভাই একটা কপিরাইট মানে ফুটারে কিভাবে নিব এটা একটু বুঝাই দিলে ভালো। ও একদম লাস্টে নেবেন কেমনে? ও এইটা তো আমরা স্টাইল শিট ইউজ করবো, তখন এমনিতে চলে যাবে। ঠিক আছে, আপনি তো প্রথমে হেডার উপর থেকে, আপনি তো উপর থেকে পুট করা শুরু করবেন। প্রথমে এখানে মেনু থাকবো, তারপরে স্লাইডার থাকবো, তারপরে ইয়া থাকবো, তারপর লাস্ট কপিরাইট আসবে। তো কপিরাইটে লাস্টে নেওয়ার জন্য আপনি এখানে স্টাইল শিট ইউজ করলে একদম পুরো ফুটারের মধ্যে বসে যাবে। এখানে আমরা বলে দিব যে হাইট এত%, বা এখানে উইথ এত%, মার্জিন এত, এগুলো আপনি বোঝার, এখন এগুলা আপনার বুঝতে হবে না কিভাবে মাঝিটাতে নেবেন। ঠিক আছে, উপরে নিচে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তারপরে টপিকসে যাই। আচ্ছা, HTML এন্টিটি শিখলাম, আর হচ্ছে ব্লক লেভেল এবং ইনলাইন লেভেল এলিমেন্ট। আচ্ছা, এগুলো না হয় আপনাদের প্র্যাকটিস করার পরে শিখাই, আরো তো সময় আছে অনেক। আপনারা তাহলে এটুকুর মধ্যে প্র্যাকটিস করেন নাকি? ব্লগটা দেখাই দিয়ে দাও। কোনটা ব্লক দেখা দিব, তাহলে কোনো তো শেষ, তাহলে তো আপনারা চলে যাবেন, বলবে যে ক্লাস শেষ। প্র্যাকটিস করার টাইম, প্র্যাকটিস করা করতে দিলে আপনারা চলে যাবেন, বাকি দিবেন, তাহলে পরে তো আপনাদের অ্যাটেন্ডেন্স মিস যাবে। তবে কোডগুলো দিয়ে দিন। বুঝি না, কিছু বলতেছেন? আপনারা যদি কেউ চলে যান, শুনেন, প্র্যাকটিস করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি কেউ চলে যান তাহলে কিন্তু আমি আমার নতুন কিছু, নতুন ওই সিএসএস ধরে ফেলবো, নাহলে অন্য কিছু বানাবো, তখন আপনারা মিস করবেন, যাইতে পারবেন না কিন্তু। ঠিক আছে, যাবো না। এখানে 22 জন আছে, আমি 22 জনকে দেখতে চাই। এখানে এখানে আপনারা এখন 22 জন আছেন না, আমি জাস্ট 22 জনকে যাতে আমি দেখতে চাই এখানে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই যে ব্লক লেভেল আর ইনলাইন লেভেলটা বুঝতে যাচ্ছি। আপনারা আবার, আমি এখানে আবার যাচ্ছি যে ব্লক, সুন্দর করে লেখা আছে HTML, এই যে ব্লক এন্ড ইনলাইন।
আপনারা এই যে ওয়েবসাইটটাকে ভিজিট করে করে দেখবেন যে আমি কি পড়িয়েছি, কি আছে, কি বাদ গেছে, এগুলো দেখবেন। ঠিক আছে, এগুলো দেখবেন। এই যে ওয়েবসাইটে ভিজিট করবেন, HTML টিউটোরিয়াল এখানে যাবেন, একদম শুরু থেকে পড়বেন, HTML হোম লাইন বাই লাইন এভাবে পড়বেন। ঠিক আছে, সব পড়তে হয় না, তো যেগুলো আমি পড়িয়েছি এগুলো পড়লেই হবে। আমি যা যা পড়িয়েছি, যে যে ট্যাগগুলো পড়িয়েছি এগুলো পড়লে হবে। এখানে তো অ্যাডভান্স অনেক কিছু আছে, এগুলো পড়ে আপনি শেষ করতে পারবেন না। আর HTML শেষ করতে 3 মাস লাগে যেগুলো হয়। আচ্ছা দেখেন, HTML ব্লক এন্ড ইনলাইন এলিমেন্টস। এখন ব্লক লেভেল 11 কি আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট কি? ব্লক হচ্ছে এক ধরনের এলিমেন্ট যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে হচ্ছে সে নিজে সে কাউকে জায়গা দেন, বুঝছেন? যেমন আমি একটা H1 দিলাম, ধরেন আমি এখানে H1 লিখলাম, H1 ক্লোজ করলাম। তো আমি এখানে যদি লিখি যে ওয়েব ডিজাইন যদি লিখি, আমি যদি এখানে এটাকে আরেকটা লিখি, এখানে কন্ট্রোল ডি, তাহলে দেখেন এই যে ওয়েব ডিজাইনের পাশে কিন্তু অপরন্ত জায়গা, কিন্তু তারপরে কিন্তু সে তাকে জায়গা দেয় না। কারণ হচ্ছে সে হচ্ছে ব্লক এলিমেন্ট, তার মানে তার পাশে সে কাউকে রাখতে চায় না। ঠিক আছে, সে হচ্ছে ব্লক, সে ব্লক করে দেয়, পুরোটা জায়গা ব্লক করে দেয়। সে নিচেও একটু দেখেন, নিচে একটু গ্যাপ দিয়েছে, উপরে একটু গ্যাপ দিয়েছে, সে কিন্তু অনেক জায়গায় গ্যাপ দিয়ে তারপর তাকে জায়গা দিছে। নিচেও গ্যাপ দেয়, উপরে গ্যাপ দেয়, আবার যে দেখেন ডানেও গ্যাপ দেয়। তাহলে ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি? উপর নিচ ডান, উপরে গ্যাপ দেয়, নিচে গ্যাপ দেয়, ডানে গ্যাপ দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? ব্লক লেভেল এলিমেন্টের কাজ হচ্ছে সে গ্যাপ সৃষ্টি করে, তাকে তার সাথে কাউকে জায়গা দেয় না। আর ইনলাইন এলিমেন্ট গুলার কাজ হচ্ছে, তো ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা আমরা যদি একটু দেখি, আমাদের এই যে এখানে যাই, ব্লক লেভেল হচ্ছে এগুলা যে লেখা আছে অ্যাড্রেস, ডিএল, H1 থেকে H6, OL, ভিডিও, আর্টিকেল, ডিটি, হেডার, পি, এখানে অনেক ধরনের ইয়ে আছে। যেমন এগুলো এত কিছু জানতে হবে না, আমি যেগুলো পড়িয়েছি আপনাদের এগুলো জানলে হবে। টেবিল, মেইন, ন্যাব, ফর্ম পড়াইছি, ডিপ পড়াইছি, ব্লক ওয়েট পড়েছি, এলআই পড়াইছি, সেকশন ডিপের মধ্যে কাজ করে। তারপর হচ্ছে হেডার পড়াইছি, পি পড়াইছি, ভিডিও পড়াইছি, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন লেভেল এলিমেন্ট কোনগুলো? যেগুলো জায়গা দেয়। ঠিক আছে, সেগুলো জায়গা দেয়। যেমন আমরা যদি একটা ট্যাগ দেখি, এখানে H1 এর বদলে লিখলাম হচ্ছে স্প্যান ট্যাগ, SPN, স্প্যান, কন্ট্রোল সি, এখানে দিলাম হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে হচ্ছে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন সে কিন্তু জায়গা দিয়েছে, তাহলে সে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর যারা জায়গা দেয় না সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। তাহলে এখানে আপনি এটা ফলো করবেন যে ইনলাইন এলিমেন্ট কোনগুলা, আর যে এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আপনাদের ডিজাইনের সময় এটা মাথা রাখতে হবে যে কেন সে জায়গা দিচ্ছে না, তাকে কেন জায়গা ছেড়ে দিতে হচ্ছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে যে ট্যাগ লিস্ট, এখানে যাই, দেখেন আমি এখানে যা যা ট্যাগ আছে, আমি যা যা পড়াইছি তা তা মনে রাখলে হবে, এত মনে রাখতে হবে না, কারণ এত ট্যাগ কাজে লাগে না। ঠিক আছে, একটা ওয়েবসাইট তৈরি করার সময় এতগুলো ট্যাগ লাগে না। তো আমি এটাও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আপনি এই যে এই ট্যাগগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন, ভাই আপনাদের ওকে। তাহলে বলেন কারো কোনো